নমস্কার। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে নিন্দুকের ডায়েরি খুলে আমি চন্দন সেনগুপ্ত এবং যথারীতি আপনারা জানেন আমার সঙ্গে থাকেন শ্যামল পাল। দীর্ঘদিন একটা ঘোরের মধ্যে দিয়ে আমরা কাটালাম, অর্থাৎ নির্বাচনী আবহ। নির্বাচনী আবহ, প্রচার, প্রার্থী তালিকা প্রকাশ, ভোট, হার জিত, তারপরে ভোট পরবর্তী যা হয় টয় সমস্ত কিছু দেখে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকারকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা আমরা শুরু করছি, আজকের পর্বটা শুরু করছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তার একার নিষ্ঠায়, শুধু নিষ্ঠা বলবো না, তার অদম্য জেদ এবং সিপিআইএম এর প্রতি বিশেষ করে তার যে বিদ্বেষ, তার যে রাগ, এই সবকিছু মিলিয়ে মিশিয়ে তিনি তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের নেত্রী ছিলেন, আপনারা সকলেই জানেন, যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি, মার্জনা করবেন, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি ছিলেন। পরবর্তীতে প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়া নিয়ে একটা গন্ডগোল বাদে সেসব ইতিহাসে আমি যাচ্ছি না, কিন্তু তার যে অদম্য জেদ, তার যে লড়াই করার স্পৃহা, তার যে লড়াই থেকে পিছিয়ে না যাওয়ার যে ইচ্ছে বা শক্তি, সেটাকেই তৃণমূল কংগ্রেসকে একটা শক্তি হিসেবে এই বাংলায় পরিচিতি দিয়েছিল। গত 4 মে আপনার ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং আজকে 20 মে, তার মানে মাঝখানে 15 দিন পার হয়েছে। এই 15 দিনের মধ্যে আমি একদম আপনাদের কাছে উল্লেখ করে বলতে পারি যে 15 দিনের মধ্যে 15 বছরের একটা দল, 15 বছরের দল নয়, দল আরো অনেক বেশি সময়, 98 সালের দল, মাফ করবে, হ্যাঁ আমি সালটা একটু ভুল বলতে পারি, 15 বছর ক্ষমতায় থাকা একটা দল ঠিক 15 দিনের মাথায়, হেরে যাওয়ার 15 দিনের মাথায়, ক্ষমতাচ্যুত হওয়ার 15 দিনের মাথায় আজকে সন্ধ্যার ব্রেকিং নিউজ কি, যে হালিশহর পুরসভার 26 জন কাউন্সিলর, যার 26 জনই তৃণমূল কংগ্রেসের ছিলেন, তাদের মধ্যে 16 জন পদত্যাগ করেছেন। আপনি যদি সারা রাজ্যের চিত্রটাকে দেখেন, সারা রাজ্যে 121টা পৌরসভা আছে। এই 121টা পৌরসভা মধ্যে মাত্র একটি পৌরসভা বাম পরিচালিত, বাদবাকি 120টা পৌরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত। এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি আপনার এই অঞ্চলের পৌরসভার গুলোর দিকে নজর দেন, আপনারও একই অভিজ্ঞতা হবে। পৌরসভাগুলো কার্যত লাটে উঠেছে এবং পঞ্চায়েতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এবার যদি এই যে কথাগুলো আমি বললাম, এই কারণে নয় যে আমার বাংলা জ্বলছে, বাংলা তীব্র প্রতিহিংসার আগুনে জ্বলছে। আসলে তৃণমূলের সঙ্গে বিজেপির সেভাবে কখনো লড়াই হয়নি, যে লড়াইটা সিপিএম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়েছিল। বিজেপির সঙ্গে তৃণমূলের যেটা হয়েছে সেটা যে বাগযুদ্ধ হয়েছে। ওদিক থেকে মোদিজি অত্যন্ত, আমি বলবো যে এটা হওয়া উচিত নয়, যেভাবে তিনি দিদি বলে একটা কথা বলতেন সেই রকম ভাবে কথা বলেছেন। আবার উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও দেশের প্রধানমন্ত্রীকে যথেষ্ট অশ্রদ্ধা করে তাদের বক্তব্য পেশ করেছেন এবং তারা ভুলে গেছেন যে নরেন্দ্র মোদীকে, বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে আক্রমণ করা যায়, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে যদি কোনো কথা বলতে হয় তাহলে যথেষ্ট শিষ্টাচার মেনেই কথা বলা উচিত।
উল্টো দিক থেকে এটাও ঠিক যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি যদি কোনো মন্তব্য করি, আমাকে শিষ্টাচার মেনে তার চেয়ারের মর্যাদা রেখে কথা বলা উচিত। কিন্তু আমি যদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলি, তাহলে আমি হয়তো আরো অনেক কয়েক ধাপ এগিয়ে গিয়ে কথা বলতে পারি। আমার প্রসঙ্গ এটাও নয়, আমার প্রসঙ্গ হলো এটা যে 15 বছর ক্ষমতাসীন একটা দল, তার আগে প্রায় ধরুন 10 বছরেরও বেশি সময় ধরে তারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে। কারণ আপনাদেরকে মাথায় রাখতে হবে যে 2011 সালের যখন ভোট হচ্ছে, 2011 সালের ভোটে কিন্তু বিজেপি এ রাজ্যে কার্যত কোনো মানে গুণে দেখবার মতন শক্তি তাদের ছিল না। সুতরাং তাদের লড়াইটা ছিল সরাসরি সিপিআইএম এর বিরুদ্ধে। এবং আপনাদের মনে থাকবে, আমি মানে বলে শুধু শুধু সময় নষ্ট করছি, সেই সিঙ্গুর নন্দীগ্রাম তো আছেই, তার সঙ্গে আমি যদি আপনাদের সঙ্গে যোগ করে দিই যে সেই ভিখারি পাসওয়ানের মামলা, সেই রিজওয়ানুর রহমানের মামলা, সেই তাপসী মালিকের মামলা, বিভিন্ন ইস্যুতে মরিচঝাপির ঘটনা, সত্য মিথ্যা প্রকাশিত হয়নি। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রত্যেকটি ফাইল খোলা হবে, কিন্তু কি ফাইল খোলা হয়েছে আমাদের সামনে সেটা গত 15 বছরে প্রকাশ্যে আসেনি। সিপিএম নেতারা যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছিল তারা দিব্য আছেন, কেউ কেউ মারাও গেছে। কিন্তু এই যে 15 বছর ক্ষমতায় থাকার পরে যে ধাক্কা, এবং সিপিএম এর 34 বছর ক্ষমতায় থাকার পরে যে ধাক্কা, কোন ধাক্কাটা শক্তিশালী ছিল বলুন তো? আমার কাছে মনে হয় 34 বছর টানা ক্ষমতায় থাকার পরে ক্ষমতার থেকে চলে যাওয়াটা সিপিএম এর পক্ষে অনেক বড় ধাক্কা ছিল। 15 বছর পরে তৃণমূলের কাছে যে ধাক্কাটা এলো, সেই ধাক্কাটা কিন্তু তৃণমূল কংগ্রেস বলতে গেলে সামাল দিতে পারলো না। কিন্তু সিপিআইএম, আমি যদি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বলি যে সিপিএম তৃণমূল কংগ্রেসের কাছে হারলো 2011 সালে, তৃণমূল একা অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল সেবার বাম ফ্রন্টের বিরুদ্ধে ভোটে লড়েছিল, আপনাদের মনে আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস একাই 184টা আসন পেয়েছিল, এবং তৃণমূল কংগ্রেস একা 39% ভোট পেয়েছিল, যেখানে বামেরা পেয়েছিল মাত্র 40টি আসন, 30% ভোট। আর 26-এর পালা বদলে সেই তৃণমূল কিন্তু একাই আছে, এখানে কিন্তু কংগ্রেস নেই। ওখানে কিন্তু কংগ্রেস ছিল, অর্থাৎ 184-র মধ্যে শুধুমাত্র তৃণমূলেরটাই বললাম, কংগ্রেসেরটা বললাম না। এখানে তৃণমূল একাই 80টা আসন পেল, যেখানে বামফ্রন্ট হেরে যাওয়ার সময় মাত্র 40টি আসন পেয়েছিল এবং ভোট পেয়েছিল 30%। কিন্তু তৃণমূল পেল কটা? 80টা আসন, এবং 41% মানুষ, বাংলার ভোটার, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখলেন। পক্ষান্তরে আমাদের বাংলায় নতুন শাসক দল হিসেবে যাদের আত্মপ্রকাশ হলো, সেই বিজেপি 107টি আসন পেলেও তারা সমর্থন পেলেন 46% মানুষের, অর্থাৎ মাত্র 5% মানুষ যারা তৃণমূলের চাইতে বিজেপিকে বেশি পরিমাণে ভরসা দিয়েছেন, মাত্র 5%-এর তফাৎ। কিন্তু যা পরিস্থিতি দেখছি আমরা চারিদিকে, এই 120টা পৌরসভা থেকে শুরু করে বাংলার অসংখ্য, মানে আমি সংখ্যা বলতে পারছি না বলে আপনাদের কাছে মানে শুধু শুধু ভুল সংখ্যা তথ্য দিচ্ছি না, অসংখ্য গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা মানে
রোজ যে খবর পাচ্ছি ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আপনি আপনার পাড়ার অভিজ্ঞতা দিকে বিচার করুন, যে আপনার পাড়ার গত পরশুদিন, গত 4 তারিখের আগে যে কাউন্সিলরের দাপটে আপনি মোটামুটি মানে সমস্ত সমস্যার সমাধান পেয়ে যেতেন, সেই কাউন্সিলরকেই খুঁজে পাচ্ছেন না। পৌরসভাতে আপনার পাড়ার রাস্তার আলোটা জ্বলছে না, আপনার পাড়ার কল দিয়ে জল পড়ছে না, অথবা আপনার বাড়ির যে কল, পৌরসভার যে নলবাহিত জল, সেই জল বেরোচ্ছে না। আপনি পৌরসভায় গিয়ে ঘুরে আসছেন, পৌরসভায় কোনো কাউন্সিলর উপস্থিত থাকছে না। এটা শুধু একটা পৌরসভা, হালিশহর পৌরসভা, পানিহাটি পৌরসভা, কাছড়াপাড়া পৌরসভা, খড়দহ পৌরসভা, বড়নগর পৌরসভা না, সর্বত্র এক দৃশ্য। কেন কেন এই রকম ভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়ল তৃণমূলের সংগঠন? এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি দেখুন, সিপিআইএম 2011 সালে ওই ভয়ানক পরাজয়ের পরে 2016 সাল তারা কিন্তু লড়াই দিল। 2021 বাংলার নতুন শক্তি হিসেবে বিজেপির উত্থান ঘটল। সিপিআইএম যে বাইনারির মধ্যে পড়ে তৃণমূল এবং বিজেপির বাইনারির মধ্যে পড়ে তৃতীয় শক্তিতে পরিণত হলো, কার্যত শূন্য হয়ে গেল বিধানসভায় এবং লোকসভায়, পরবর্তীতে 19-এ এসে। কিন্তু সিপিএম তার সংগঠনটাকে ধরে রাখলো এবং সেই শূন্য থেকে এক হলেও 2026-এ সিপিএম একটি আসন জয়লাভ করলো এবং ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে নিল। তার মানে সিপিএম এর সংগঠনটাকে উপরে ফেলা যায়নি। কিন্তু তৃণমূলের যে সংগঠন, সেই সংগঠন আমরা দেখছি যে, দেখুন, পক্ষপাতিত্ব এখানে করা হয় না বা করার কোনো প্রশ্নই নেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে যে খবর এসে পৌঁছয়, আমরা যে সমস্ত জায়গায় যাচ্ছি, বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল হচ্ছে। কিন্তু সবচাইতে বড় সত্যি কথা হচ্ছে এটা, যে যারা করছেন তাদের মধ্যে অধিকাংশই 4 তারিখের আগে বা 4 তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতেন। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি নিজের চোখে সেটা দেখেছি। আমি 29শে জুন যখন ভোট হচ্ছে আমাদের এই অঞ্চলটাতে, তখন আমি দেখেছি যে বিজেপির যে বুথ, সেই বুথে বসার লোক নেই। আর 4 তারিখ বেলা 12টার পরে আমি কি দেখছি? 4 তারিখ বেলা 12টার পরে দেখছি যে সমস্ত অটো টোটো এ রাজ্য জুড়ে বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে ঘুরছে। শয়ে শয়ে ছেলে মেয়ে বলবো না, শয়ে শয়ে ছেলে মানে রণংটা এই মূর্তিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙতে যাচ্ছে। এই যে রাতারাতি এত তৃণমূল কংগ্রেস, বিজেপি কোথার থেকে চলে এলো? এই প্রশ্নটা করবেন না। এই প্রশ্নটা করলে এই প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা পাচ্ছেন, যে এই যে রাতারাতি বদলে গেল ইকুয়েশনটা, রাতারাতি তৃণমূল কংগ্রেসের যারা একেবারে মানে আপনার তৃণমূল স্তরের কর্মী ছিল, তারা বিজেপি তে যোগদান করার চেষ্টা শুরু করে দিল। যদিও বিজেপি বলছে যে আগামী 3 মাস বিজেপিতে কোনো জায়গা হবে না। আরে জায়গা হবে না বললেই হবে না? যারা ওই বিজেপি পার্টি অফিসগুলো, তৃণমূলের পার্টি অফিসগুলোকে ভাঙছে, যারা তৃণমূলের কাউন্সিলরের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে, কিছু কিছু কাউন্সিলরের বাড়িতে সিসিটিভি ফুটেজ দেখেছি। অধিকাংশই পরিচিত মুখ, যারা হয়তো কয়েক ঘন্টা আগেও সেই কাউন্সিলরকেই দাদা দাদা বলে দাদার থেকে দাদার থেকে উত্তরীয় সংগ্রহ করে ওই তোলাবাজির টাকায় কেনা গাড়িতে তাদের সামনে সাজিয়ে রাখতেন। আসলে এইখানেই সবচেয়ে বড় সমস্যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখার্জি, পঙ্কজ ব্যানার্জি, অজিত পাজা, আরো কত নাম বলবো,
এদের মতন নেতা পেয়ে, এদের মতন সংগঠক পেয়েও কখনো সংগঠনটাকে মজবুত করতে দেননি। তৃণমূল কংগ্রেসের সংগঠন বলতে কিচ্ছু ছিল না, প্রমাণ হয়ে গেল আজকে 2026 সালে এসে। তৃণমূল কংগ্রেসের সংগঠন মানে বিধায়ককে মাথায় রেখে এলাকায় পৌরসভাগুলোতে কাউন্সিলর সর্বস্বতা এবং গ্রামীণ অঞ্চলগুলোতে পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য, সমিতির সদস্য, এদের এই একটা বিষয়। অর্থাৎ যদি ধরুন পানিহাটির কথা বলি, পানিহাটিতে 35টি ওয়ার্ড, একটি ওয়ার্ডে কখনোই তৃণমূল জেতে না, সিপিএমও জিতত না, সেটি 7 নম্বর ওয়ার্ড। আরেকটি 30 নম্বর ওয়ার্ড, যেখানেও কোনোদিন তৃণমূল কংগ্রেস জিততে পারেনি, সেটি সিপিএম জেতে। এছাড়া বাদ দিয়ে 33টি ওয়ার্ডে 33 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, এবং সেই কাউন্সিলরকে কেন্দ্র করে একটা বৃত্ত তৈরি হওয়া, এবং তারাই তৃণমূল কংগ্রেস। তাদের কথাই তৃণমূল কংগ্রেসের শেষ কথা। না আছে কোনো রকমের আঞ্চলিক কমিটি, আমি সিপিএম এর ধারা দিয়েই বলছি, আঞ্চলিক কমিটি কথা বাদ দিন, না আছে কোনো রাজনৈতিক সংগঠন, না আছে কোনো রাজনৈতিক শিক্ষা শিবির, না আছে কোনো রাজনৈতিক নির্দিষ্ট নিয়মিত রাজনৈতিক প্রোগ্রাম। হ্যাঁ, নিয়মিত প্রোগ্রাম আছে। কি ব্যাপার না, পৌরসভার যে সমস্ত কর্মীরা কাজ করছে তাদের উপর দাদাগিরি করা। একটা রাজনৈতিক দল যখন পৌরসভার ক্ষমতায় আসে, তখন কাউন্সিলর কিছু লোক নিয়োগ করতেই পারেন, যাতে তার ওয়ার্ডটাকে সাজিয়ে রাখা যায়, তার ওয়ার্ডটাকে সাফসুতরো রাখা যায়, তার ওয়ার্ডের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা যায়। কিন্তু কাউন্সিলরের যারা চেলা চামুন্ডা, তারা কখনো পৌরসভার কাজে হস্তক্ষেপ করতে পারে না, যেটা কিন্তু বারংবার আমরা এই তৃণমূল কংগ্রেসের আমলে এবং এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভায় আমরা দেখে অভ্যস্ত হয়ে আছি। এবার যদি আপনি টোটাল হিসেবটা দেখেন, যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 80,000 বুথ, এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট এবং বিজেপির প্রাপ্ত ভোট, বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে 2,92,18,815টি। আবারও বলি, বিজেপি পেয়েছে কত ভোট? 2,92,18,815টি। পক্ষান্তরে তৃণমূল কংগ্রেস কত পেয়েছে? 2,60,02,017টি। তার মানে আমি যদি হিসাব করে দেখি, 80,000, এই যে ডিফারেন্সটা তৈরি হয়েছে, সেই ডিফারেন্সটাকে যদি আপনি 80,000 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন যে বুথ প্রতি তৃণমূল কংগ্রেস হয়তো 40 ভোটে পিছিয়ে আছে। অর্থাৎ প্রতিটা বুথে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে 40 জন করে অতিরিক্ত সমর্থন দিয়েছে। আমি জানি এই অঙ্ক তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেননি, তাদের করার কথাও নয়, তারা অন্য অঙ্কতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, যার ফলাফলে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতি তীব্র একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল বাংলার মানুষের মধ্যে। এবং আজকে আমার উপলব্ধি যে 2024 সালের 14ই আগস্ট যে জনবিস্ফোরণ আমরা দেখেছিলাম আরজি কর কাণ্ডে, সেদিনই ঠিক হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ। সেদিনই ঠিক হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ। সিপিআইএমও সেই পালসটা মানুষের বুঝতে পারেনি। আন্দোলন, রাত জাগা, হ্যাঁ মানছি, সবই হয়তো সিপিএম এর নেতৃত্বে হয়েছিল, সিপিএম পেছন থেকে সমর্থন জানিয়েছিল, সবকিছু ঠিক আছে, কিন্তু মানুষ বিকল্প হিসেবে সিপিএম কে মেনে নিতে পারেনি, বা সিপিএম কে সেভাবে
আপনার বিশ্বাসযোগ্য বলে মনে করতে পারেনি। কারণ সিপিএম যে বিশ্বাস 11 সালে হারিয়েছিল সেটা 21-এ এসে একেবারে শূন্যতে পরিণত হয়েছিল। তারপর আজকের যে নতুন প্রজন্ম অর্থাৎ জেন জি যেটাকে বলা হচ্ছে, সেই প্রজন্মের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে বাংলার যারা মানুষ বা ভোটার তারা একেবারে ততটা বিশ্বাসযোগ্য বলে মনে করতে পারেননি। তারা যতটা মনে করেছেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় যে একটা নতুন স্বপ্ন দেখানো হচ্ছে, সেই স্বপ্নটা তাদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। এখানে সিপিআইএম এর ত্রুটি বলতে সিপিআইএম যে স্বপ্নটা দেখাচ্ছিল মানুষকে, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য যা যা কর্মসূচি গ্রহণ করা দরকার ছিল সেটা দীর্ঘদিন ধরে তারা করেননি। আপনার 2024-এর নির্বাচনের আগে ইনসাফ যাত্রা, 2026-এর নির্বাচনের আগে বাংলা বাঁচাও যাত্রা, এছাড়া পাড়ায় পাড়ায় প্রতিটি মানুষের নিত্যদিনের যে চাওয়া পাওয়া, তাদের না পাওয়ার যে ব্যথা, তাদের না পাওয়ার যে ক্ষোভ, সেগুলোর খবর সিপিআইএম রাখেনি। কারণ সিপিআইএম এর মধ্যে আমি বলতে বাধ্য হচ্ছি আজও সেই শাসক দলের মনোভাব বিদ্যমান যেটা তাদের 2011 সালের আগে ছিল। সিপিআইএম দলের অনেকের মধ্যে নয়, বেশিরভাগের মধ্যে এখনো সেই দম্ভ কাজ করে যে আমরা 235, এটা ভুলে গেলে চলবে না। সেটা 2006 সাল নয়, 2026 সাল। আজকে সবাই দীপশিতা ধর নন, সবাই কলদান দাশগুপ্ত নন, সবাই মীনাক্ষী মুখার্জি নন, সবাই মুস্তাফিজুর রহমান নন। সামগ্রিকভাবে দলটাকে মানুষ বিশ্বাস করতে চাইলেও মানুষ ইতস্তত করেছে, যার ফলাফলে সিপিআইএম গতবারের তুলনায় সামান্য হলেও ভোট বাড়লেও তাদের ভোট দাঁড়িয়েছে মাত্র 28,18,18,18,360। মানে যদি আপনি শতাংশের হিসেবে ধরেন তাহলে অত্যন্তই নগণ্য মনে হবে আপনার 4.45%, যেটা গত লোকসভা নির্বাচনের থেকে সামান্য কম। তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? দেখুন, একটা প্রকৃত অর্থে সদর্থক বিরোধিতা থাকা না থাকলে পরে আজকে যে শুভেন্দু অধিকারী, আজকের মুখ্যমন্ত্রী, এখন আমি এটাকে আমরা রাজনৈতিক পরিভাষায় এই সময়কালটাকে আমরা বলি হানিমুন পিরিয়ড। অর্থাৎ এই সময়কালে শুভেন্দু অধিকারী যে গতিতে দৌড়চ্ছেন সেই গতি ধীরে ধীরে স্তিমিত হবে। যদি তিনি স্তিমিত না হন, আমি দায়িত্ব নিয়ে বলছি অমিত মালব্যরা, নরেন্দ্র মোদীরা, অর্থাৎ যারা প্রাজ্ঞ রাজনীতিবিদ, তারা এই গতিতে রাশ টানবেন। কারণ একেবারে পরিষ্কার করে বিজেপি তাদের কর্মসূচি 1, 2, 3, 4, 5 করে ভাগ করে নিয়েছে যে আমরা প্রথম 6 মাস এইভাবে খেলবো, তারপরের 1 বছর আমরা এইভাবে দৌড়বো, তারপরের আরেক বছর আমরা আরেক রকম ভাবে আমাদের সরকারকে চালাবো, যাতে আমাদের সরকার দীর্ঘস্থায়ী হয়। এটা কিন্তু মানে আপনাদের কাছে আমি নেক্সট এপিসোডে একেবারে তুলে ধরবো, কারণ এটা প্রকাশিত। আর যেটা সবচেয়ে দুঃখের, যে আমি যে কথাগুলো বলছি, যে কথাগুলো ওই আমার দাদা চ্যানেল যেগুলোকে আপনারা খুব বিশ্বাস করেন, দেখেন, নিয়মিত দেখেন, তারা রাতারাতি কিরকম পাল্টি খেয়ে গেল দেখুন তো। আমি কারো নাম ধরে বলছি না, যে চ্যানেলটা
রিপোর্টার আমার বন্ধু, সে তৃণমূলের ছাড়া বিজেপির কোনো খবর করতো না 4 তারিখ পর্যন্ত। সে আজকে তৃণমূল কংগ্রেসের মানে মানে তার যে প্রিয় পাত্র ছিল তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদের ফোন পর্যন্ত ধরছে না। মানে কত 180 ডিগ্রি পাল্টি খেয়ে গেল। আমরা অবাক হয়ে দেখলাম যে যখন রেজাল্ট প্রকাশ হচ্ছে একের পর এক, বেলা 12টার সময় কারো কারো টাইয়ের রং বদলে গেল। আমরা 7 নিউজ কিন্তু ওই দিনও যা ছিলাম আজকেও তাই আছি, অর্থাৎ আমাদের কাছে বিজেপি, তৃণমূল, সিপিএম বলে কিছু নেই। আমাদের কাছে আসল কথা হচ্ছে মানুষ। মানুষকে ভরসা দিতে গেলে, মানুষকে সুশাসন দিতে গেলে একটা শক্তিশালী বিরোধী শক্তির প্রয়োজন আছে, একটা শক্তিশালী সংবাদ মাধ্যমের প্রয়োজন আছে। আজকে একজন এমএলএর পক্ষে জানা সম্ভব না যে কোন অঞ্চলে কোন দুষ্কৃতী কার জমি দখল করে নিচ্ছে। আবার একজন কাউন্সিলরের পক্ষেও জানা সম্ভব না তার ওয়ার্ডের একটা প্রান্তে কোন রাস্তাটা ভেঙে গেছে। তার জন্য কি দরকার? মানুষের ভরসা। যাতে মানুষ ভরসা করে কাউন্সিলর বা কাউন্সিলরের প্রতিনিধিকে গিয়ে তার অসুবিধের কথা বলতে পারে। তার জন্য কি দরকার? নিরপেক্ষ বলবো না, তার জন্য দরকার শক্তিশালী গণমাধ্যম বা মিডিয়া, যারা বুক চিতিয়ে বলতে পারে যে একটা অন্যায় হচ্ছে, শাসক দলের কেউ একজন মানুষকে, একজন গরিব মানুষকে অথবা একজন যে কোনো মানুষকে ঠকিয়ে তার জমিটাকে দখল করে নিচ্ছে, এই দেখুন তার প্রতিবেদন। না, সেটা আমার বাংলায় ওই তথাকথিত জনপ্রিয়তম চ্যানেলগুলোতে আপনারা পাবেন না, অতীতেও পাননি, ভবিষ্যতেও পাবেন না। কারণ আমি দীর্ঘদিন ওই তথাকথিত জনপ্রিয়তম চ্যানেলগুলোর মধ্যে একটিতে দীর্ঘদিন কাজ করে এসেছি, এবং সেখানকার বিতৃষ্ণা নিয়েই 7 নিউজ তৈরি করা। আমরা প্রতিটি মুহূর্তে আপনাদের কথা, যারা আমাদের কথা শুনছেন তাদের কথাই তুলে ধরার চেষ্টা করব, এবং আজকেও সেটাই চেষ্টা করছি। কারণ আমার রাজ্যের 41% মানুষ ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর। তো তারা যদি আজকে পিটটান দেন, তারা যদি আজকে গিয়ে বিজেপি 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 জিন্দাবাদ বলতে থাকেন, তাহলে 41% মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। তাহলে এই বিশ্বাসঘাতকদেরও চিহ্নিত করার দায়িত্ব আমাদেরই, অর্থাৎ সংবাদ মাধ্যমেরই। এবার যদি আপনারা একটা ছোট্ট প্রশ্ন করতে পারেন যে বিজেপি জিতলো কি করে, আমি বললাম যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ যে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল, যার কারণগুলো এতদিন আপনারা জানতে পারেননি, এখন প্রতি মুহূর্তে জানতে পারছেন। প্রতি মুহূর্তে আমি আলাদা করে কারণ নাম উল্লেখ করছি না, কোনো ঘটনা উল্লেখ করছি না, আপনার নিজস্ব অভিজ্ঞতার থেকে আপনি বুঝতে পারছেন। আপনি হয়তো এখন মুখও খুলছেন, আপনি এতদিন মুখ খুলতে পারেননি। এবং সবচেয়ে বড় কথা, বিগত 15 বছর ধরে একটা শাসনকাল চলা এটা কম কথা নয়। ভারতবর্ষের খুব কম রাজ্যেই এই পরম্পরা আছে যে একজন মুখ্যমন্ত্রী 23 বছর শাসন করছেন। ভারতবর্ষের ইতিহাসে কোথাও নেই। পশ্চিমবঙ্গে জ্যোতি বসু, একটাই রাজনৈতিক দল 35 বছর ধরে শাসন করছে, ভারতবর্ষে কোথাও নেই, সেটা পশ্চিমবঙ্গ বামফ্রন্ট। তারপরে তৃণমূল কংগ্রেস 15 বছর, আজকে বিজেপি এসছে। আমরা জানি না বিজেপি কতদিন সরকারটা চালাবে বা চালাতে পারবে। আমরা চাইবো একটা সুস্থ বাংলা,
যে বাংলায় আমি আজকে যে ভাষায় কথা বলছি আগামীকাল যেন সে ভাষাতেই কথা বলতে পারি। আমি ভাষা বলতে বাংলা, ইংরেজি, উর্দু, ওড়িয়া, হিন্দি এই ভাষা বলছি না, যে কণ্ঠস্বরে কথা বলছি সেই কণ্ঠস্বরেই কথা বলতে যেন পারি, আমার উপর যেন চাপিয়ে না দেওয়া হয় যে না তোমাকে এটা বলতেই হবে, না আমি ক্ষমা করবেন আমরা বলবো না। আমরা মানুষের দুর্দশার কথা, মানুষের খারাপ থাকার কথা, মানুষের ভালো থাকার কথাও আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা মনে করি এটা আমাদের কাজ। কারণ 40% মানুষ তারা তৃণমূলকে সমর্থন করেছেন এবং পাশাপাশি আরো ধরুন সিপিআইএম কে সমর্থন করেছেন 4.45% মানুষ, ফরওয়ার্ড ব্লককে সমর্থন করেছেন 0.28% মানুষ, মানে আরো ধরুন 10% মানুষ তারা বিজেপিকে সমর্থন করেননি। বিজেপি 45.85 মানে 46% ভোট পেয়েছেন। তার মানে 46% যদি বিজেপি পেয়ে থাকে এবং 40.8 মানে ধরুন 41% যদি তৃণমূল কংগ্রেস পেয়ে থাকে, তার মানে বিজেপির বিরুদ্ধে বেশিরভাগ মানে একটা বড় অংশের মানুষ তারা বিজেপিকে সমর্থন করেননি। তাদেরও তো কিছু বলার থাকতে পারে। আজকে যদি সবাই দেখা যায় যে বিজেপি হয়ে গেছেন, তাহলে মনে করতে হবে যে বিজেপি এ রাজ্যে তৃণমূলের পরিস্থিতির দিকে এগোচ্ছে। অর্থাৎ যে কথাটা আপনাদের বলে শেষ করব, যে কেন বললাম যে যদি দেখা যায় আগামীকাল বা সামনের দিনগুলোতে এ রাজ্যের সবাই বিজেপি হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক মূর্খতা তার প্রমাণ দিয়েছেন, নেতা হওয়া আর নেতা সাজার মাঝে যে বেসিক ডিফারেন্সটা রয়েছে, অর্থাৎ একজন নেতা আর একজন নেতা সেজে বসে আছেন, নতুন ধুতি, পাঞ্জাবি, পাজামা, সাদা জুতো, গলায় কেনা উত্তরীয় পরে নেতা সেজে আজ বসে আছেন, তাদের ফারাকটা না বোঝা, যে ফারাকটা হারিয়েই গেছিল তৃণমূল কংগ্রেসের সময় এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। ওই একেবারে সামনের সারিতে তৃণমূলের সুপ্রিমো যাদের নিয়ে হাঁটতেন তারা সাজানো নেতা, তারা নেতা সেজে নেতা হয়েছেন। মানুষ তাদেরকে কোনোদিনও নেতা করেননি। মানুষ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী বলে মেনে এসেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাল আজকে আমাদেরও ব্যথিত করে এবং আমাদেরকে এই শিক্ষা দেয় যে কে নেতা আর কে মানে নেতা নয়, সাজানো নেতা, এটার বিশ্লেষণ বিজেপি করবে এবং বিজেপি আপনার আমাদেরকে যে সুশাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং যে গতিতে শুভেন্দু অধিকারী এগোচ্ছেন, আমরা তার সঙ্গে থাকব এবং যদি এর মধ্যেও কোনো ফারাক পাই, কোনো ত্রুটি পাই, আপনাদের সামনে তুলে ধরব। তারপরে দেখা যাবে। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। জয় হিন্দ।